এখান থেকে কোশ্চিন আসতে পারে যে চোঙের তল কয়টি? তিনটি। একটা হলো বক্রতল আর দুটা হলো সমতল। আসতে পারে না পারে না? আর চোঙের তল কয়টি? বক্রতল কয়টি? সমতল। বুঝা গেল? ক্লিয়ার এইটুকুটা? আমরা প্রত্যেকে বুঝলাম তো জিনিস চোঙগুলো কি নাকি? না হলে এবার বলবে 5টা লম্ববৃত্তাকার চোঙের নাম লেখো, তো যারা জানে না তারা লিখে দেবে এটা খালু, এটা আলু নাকি? মনে থাকার পর থেকে করি না প্রথম থেকে শুরু করবো? এমনি পারে না। যাই হোক, প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ, চোঙ শুরু করবার আজকে কি লম্ববৃত্তাকার পরীক্ষা কিন্তু হবে, যেটুকু করালাম। তো চোঙ মানে পরিমিতির মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়বে? পরিমিতি। পরিমিতির থেকে চোঙ শঙ্কু আরো আছে, ওগুলা ব্যাপারে পরে ঢুকবো। সব প্রথমে চোঙ মানে নামটা চোঙ, কিন্তু দেখতে কিন্তু কার মতন হবে? চোঙের মতনই হবে। যখন চোঙের কথা বলবে তখন মনে করবো ডিলারের যেগুলো তেলের ড্রাম গুলো থাকে না, ওটাই হলো চোঙ। তারপরে যদি না হয়, রোজ আমরা চোঙ ব্যবহার করি, কিরকম? বালতি ব্যবহার করি না করি না? গ্লাস ব্যবহার করি না করি না? তাই তো। তারপরে বাড়িতে সিলিন্ডার, হ্যাঁ, এগুলো কি একটা চোঙের মধ্যে পড়ে। এবার চোঙ, ওই এদিকে দেখ, তো চোঙ একটা এঁকে নিচ্ছি, এরকম হলো চোঙ, তাই তো। এটা বালতি হলো। আর বালতিতে তুই এখন লাত মেরে দিয়েছিস, টেড়া হয়ে গেছে, কিচ্ছু করার নেই। হলো, যাও আমার হাতের লেখায় দেখুন, এটা হলো চোঙ, তাই তো। এরকম হয় ডিলারের ড্রাম গুলো বা বালতি গুলো, এরকমই তো দেখতে হয় নাকি? তো এখান থেকে যেটুকু মাপে এটা হবে, এখান থেকে এইটুকু মাপও ওটা হবে, ঠিক আছে? একই রকম কিন্তু হবে, নিচেরটা আর ওপরেরটা কি হবে? একই রকম। তাহলে দেখ, যেটা এখান থেকে এটা কি নিচে একটা বৃত্তর মতন থাকছে, নিচের দিকে তো কি বালতিতে দেখি নিচের দিকে একটা বৃত্তর মতন থাকে আর ওপর দিকে একটা বৃত্তর মতন থাকে, তাহলে কি বৃত্ত কয়টা হচ্ছে? দুটা, একটা উপরে একটা নিচে। তাহলে এই বৃত্তের যেটা গোটাটা থাকলে এটা হলো বৃত্তের ব্যাস। গোটা যদি থাকতো এখান থেকে এইটুকু দাগ নিতাম, মানে ওই মাথা থেকে এই মাথা, তাহলে এটাকে কি বলবো? বৃত্তের ব্যাস। তো সবসময় বৃত্তের ব্যাসার্ধ দিয়ে অঙ্ক হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এইটুকু হল বলবো কি বৃত্তের ব্যাসার্ধ, মানে এটুকু হল আর। কি বলবো এটুকু? আর। মার্কার কই? এটুকু আর। তাহলে এইটুকু যদি আর হয় তাহলে এইটুকু সমান আছে, সমান আছে বলবো, তাহলে কি এটুকু আর। তাহলে এটা কি বৃত্তের ব্যাসার্ধ আর চোঙটার ব্যাসার্ধ। বা বালতি যদি বলে তাহলে বালতিটির ব্যাসার্ধ, ঠিক আছে? যদি বলে আইসক্রিম, তাহলে আইসক্রিমের ব্যাসার্ধ। চোঙ আকৃতি আইসক্রিম আছে ধর, চোঙ আকৃতি আইসক্রিম হয় না, এরকম গোল করে আইসক্রিম থাকলো। হলো না? হলো না, হয়ে গেছে, চল। কেন আইসক্রিম দেখ, তুই একটা বোতল নিবি, বোতলটাকে কেটে দিবি নিচের দিকে, বোতলের ভিতরে ভরে দে, ফ্রিজে রেখে দে, আইসক্রিম হয়ে গেলো। হলো না? হলো না? ওরা কেমিক্যাল এটা ওটা মিশাছে বলে বেশি টেস্ট হয়েছে, তো এমনি হলো নাকি? তাহলে এটা কি হলো? কি এটা? পুরোটা কি? পুরোটা কি চোঙ? এবার দেখ, এইখান থেকে যেটুকু উচ্চতা হবে, এখান থেকে এইটুকুটা উচ্চতা হবে তো, মিডিল থেকে সোজা বরাবর পর্যন্ত, বা এখান থেকে এইটুকুটা, তাহলে এইটুকু হলো হাইট। হাইটটাকে বলবো কি? H, ঠিক আছে? তো এইটুকু মানে এটা কি চোঙের উচ্চতা। এটা কি চোঙের উচ্চতা। এটা কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর উচ্চতা দুটা চিনতে পেরেছিস তো? এবার মনে কর এটা একটা বালতি আছে, তো একটা বালতির ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে এইট, মানে আর মানে হতে পারে 5ও হতে পারে, হতে পারে 6ও হতে পারে, তাই তো। উচ্চতা বলে দিয়েছে, তাহলে উচ্চতাও বলে দিয়েছে, হয়তো 7 হতে পারে বা 8 হতে পারে বা 10 হতে পারে, হতে পারে না পারে না? বলেছে কি এর ভিতরে আমি একটা, মানে এটা একটা বালতি আছে, এর ভিতরে আমি জল নিয়ে আসবো, তো কতটা জল আটবে? বুঝা গেল? তো কতটা জল আটবে, মানে ওর ভিতরে যেটা, ওর ভিতরে যতটা যাবে সেটা হলো আয়তন। আমরা যখন খাচ্ছি তখন কি খাচ্ছি? ভাত খাচ্ছি। তো পেট যে যতটা আটবে ততটা তুই নিতে পারবি, তো যতটা নিতে পারবি তোর পেট নিতে পারবে, যতটা তোর পেটে জায়গা আছে অতটাই হলো আয়তন। তাহলে এর এর যতটা জায়গা আছে এটা হলো কি আয়তন। এটা ভর্তি থাকে না তো ওখানটা, থাকে না? থাকে না? ওদের আয়তন বেশি থাকে, ওরা বেশি নিতে পারবে নাকি? তো তাহলে কি, যতটা ওর ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি বেশি বড় হয়,
আর উচ্চতা যদি বড় হয় তাহলে বেশি দিতে পারবে না পারবে না? এটা ভুটিওয়ালা লোকের মতন নাকি? তাহলে কি হবে? এটা হলো কি, কি হলো? হাসিস কেন? তাহলে আগে হাসছে। দেখ, হাসা জিনিস বলবো তো হাসবে না? জীবনে হাসবে, ওটা মন খুলে। কেউ অসুবিধা নেই। আমি বললে সে হাসবে না? আমি সরি তো মুখ চেপে ধরে নেই, হাসবে নাকি? না হাসলে বুঝতে পারবি না, ভালো করে মজা হিসাবে বুঝবি তাহলে বুঝতে পারবি। তাহলে যখনই বলবে এর ভিতরে জল ভরবো তাহলে কিসের সূত্র পড়বে? এর ভিতরে এখন চাল রাখবো, কিসের সূত্র পড়বে? এর ভিতরে এখন কেরাসিন রাখবো, কিসের সূত্র পড়বে? পেট্রোল রাখবো, কিসের সূত্র? গ্যাস রাখবো, কিসের? তুই ঢুকে যাবি, কিসের সূত্র? আয়তন, তোর জায়গাটা, বুঝতে পারলি? একই জিনিস। হ্যাঁ, হ্যাঁ। তুই মনে কর চুই হ্যান্ডটা আছে, ওর ভিতরে ঢুকা যাবে? বড় চাওড়া আছে, ওর ভিতরে থাকবে? এবার কিছু নাই, ফাঁকা, মানে বায়ু রাখবো, বায়ু তো থাকছে সবসময়, তাহলে কিসের সূত্র? আয়তন। ঠিক আছে, এর ভিতরে। এবার মনে করে এটা বানাবো, মানে চারো সেট এখন মানে প্রথমে কি হয়তো আয়তন বের করে দিয়েছি, ঠিক আছে? এবার এই টাইপের একটা বানাবো আর একটা, ঠিক আছে? তো বানাতে গেলে কি করতে হয়? প্রথমে একটা টিন কাটতে হবে লম্বা করে, টিনটাকে এরকম কোকড়া করে এবার লাগিয়ে দিতে হবে দোনো সাইডে, নাকি? যেমন মনে কর একটা পাতা, এটা একটা খাতার পাতা আছে, এরকম একটা টিন কাটলাম, টিন কেটে এভাবে গোল করে লাগিয়ে দিলাম, এভাবে লাগিয়ে দিলাম, তো এরকম চোঙ হয়ে গেল না? চোঙে পাইপের মতন হলো তো। এবার এই সাইডে ঝাপনি লাগালাম, তাহলে এবার জলটা এটে যাবে, গোল করে এখানে লাগিয়ে দিলাম টিন করে, গোল একবারে চোঙ হয়ে গেল। এবার কি করলাম, এখানে একটা ঝাপনি লাগিয়ে দিলাম, আর উপরে একটা ঝাপনি, একটা চোঙ হয়ে গেল। না লাগালেও তো চোঙ, পাইপটাও চোঙ, ফাঁপা, এটা হলো ফাঁপা চোঙ, মানে এই সাইড থেকে এই সাইড দেখা যাবে, তো দেখো ওটাকে দেখা যাচ্ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? এটাও কি একটা চোঙের মধ্যে পড়ছে, পাইপও কিন্তু একটা চোঙের মধ্যে পড়ছে, পাইপ গুলো হয় না, ঘরের পাইপ, আর্সেনিকের পাইপ, সব কিন্তু একটা চোঙের মধ্যেই পড়ে। বুঝা গেল? তাহলে দেখ এইটুকু, এবার প্রথমে এটা তৈরি করব, তাই তো? তাহলে এই সাইডটা, এই চারো সাইডটাকে, এটাকে কি বলা হয়? বক্রতল বলা হয়, বক্রতল। তাহলে এই সাইডটা কি, চারো সাইডটা যে বানাবো এটা বক্রতল না? বক্রতল কেন বলবো? গড়বে তাই, ঠিক আছে? মানে অদ্ভুত না, বক্র মানে বকরি, ওটা বকরি না, গড়বে, ঠিক আছে? এটা কি এভাবে গোড়ালে গড়বে, ওই জন্য এটাকে বলবো কি, বক্রতল। এবার মনে কর এই সাইডে একটা ঝাপনি আছে, ঝাপনি লাগালাম, এই সাইডে ঝাপনি লাগালাম, বা লাগালাম না, এভাবে যদি রাখিস তাহলে এভাবে রাখলে কি গড়বে? ও থাকবে একদম। আর এইভাবে রাখলে একটা বাচ্চাও গড়িয়ে দিতে পারবে, নাকি? ছোট থাকলে। আর এইভাবে থাকলে থাকবে, গড়বে না। তাহলে এটা কি, সমতল। আর উপরে যেটা আছে এটা কি, সমতল। এখান থেকে কোশ্চিন আসতে পারে যে চোঙের তল কয়টি? তিনটি, একটা হলো বক্রতল আর দুটা হলো সমতল। আসতে পারে না, পারে না? তা চোঙের তল কয়টি? বক্রতল কয়টি? সমতল। বুঝা গেল? ক্লিয়ার এইটুকুটা? হম। আচ্ছা, এখন বুঝতে সুবিধা হচ্ছে না? এবার এই চোঙের মধ্যে এখন বক্রতলের সূত্র, বক্রতল সমতল এটুকু কমপ্লিট তো। এবার সূত্র দিকে চলে আসি, ঠিক আছে? আস্তে আস্তে সূত্র দিকে আসি, অত ডিটেলস যাচ্ছি না কোনো। তো যাই হোক, সূত্র প্রথমে মনে করলাম আমি কি, এর ভিতরে এখন জল রাখবো, তাহলে কিসের সূত্র বললাম? এটা তৈরি করব, কিসের সূত্র? এটা তৈরি করব, তৈরি করার কথা, এটা তৈরি করব, চারো সাইডটা রং করব, তাহলে কিসের সূত্র পড়বে? বক্রতল, পার্শ্বতল, ঠিক আছে? সমগ্রতল। যাই হোক, আর সূত্র চলে আসে, আবার আসছি তো, আবার ওইটুকু আছে, রিপিট দিব, দেখ। তাহলে কি, এটা কি চোঙ, চোঙের আয়তন, তাহলে আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, ঘন একক, ঘন একক। চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, ঘন একক, তাই তো? এবার চোঙের বক্রতল, না একই না, আলাদা। চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, 2πr/h বর্গ একক। বক্রতল মানে শুধু এই যে চারো সাইডটা যে তৈরি করছি না, চারো সাইডটা,
ওই সাইড, এই সাইডও ফাঁকা, নিচে এখন ফাঁকা, বুঝা গেল? চারো সাইডটা শুধু এই যে কাগজ দিয়ে এভাবে মুড়ে নিয়েছি, এটা আগে মেন কাজ, তাই তো? তৈরি করতে লাগে কি, মুড়বো তারপরে ঝাঁপনি লাগাবো উপরে আর তলে। তাহলে এটা কি, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2πr। মনে কর চোঙ তৈরি করব, বলেছে ব্যাসার্ধ বলে দিয়েছে, উচ্চতাও বলে দিয়েছে, এতটা উচ্চতা। চোঙটা তৈরি করব, তো চোঙের কি বলবো? বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। ঝাপ মানে ফাঁপা, দোনো সাইড কি আছে? ফাঁপা, মানে এই সাইডও ফাঁপা, এই সাইডও, মানে কি এই সাইডও ঝাঁপনি বাদে, বুঝা গেল? তারপর পরের স্টেপে আসি, দেখ এবার বক্রতল চোঙের। আচ্ছা বল, কয়টা বৃত্ত তৈরি হয়েছে? আচ্ছা বক্রতল চোঙের তাহলে কয়টা তল? কয়টা তল? বক্রতল কয়টা? সমতল। যেটা সমতল সেটাই তো বৃত্ত। তাহলে বৃত্তর ক্ষেত্রফল, তা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? কেউ মনে আছে? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। তাহলে এটাও পাই আর স্কয়ার, মানে এই পুরোটার ক্ষেত্রফল, আর এটাও পুরোটার ক্ষেত্রফল। তাহলে যোগ করলে কি হবে? এটাও পাই আর স্কয়ার, এটাও পাই আর স্কয়ার। তো দুটাকে যদি আমি যোগ করে দিই দুটাকে, তাহলে কি পাবো? 2πr স্কয়ার। তাহলে এখানে একটা ঝাঁপনি বানাবো, আর ওই মাপে ঝাঁপনি আবার নিচে বানাতে হবে, তাই তো? তাহলে 2πr স্কয়ার পড়বো, মানে এটারও বক্রতল, এটাও বক্রতল। এবার চোঙটি তাহলে সমগ্রতল। সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2πr/h প্লাস, সমগ্রতলের ক্ষেত্রফল দেখ আমি বলে দিচ্ছি। ওই সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই যে বক্রতল, বক্রতল মানে কি চারো সাইডটা, আর ওপরের আর নিচে দুটাকে যোগ করে হলো সমগ্রতল। সমগ্রতল মানে তোরা হলো মেয়ে, এরা হলো ছেলে, এটি ছেলে আর মেয়ে মিলে কি স্টুডেন্ট আমার কাছে, ছাত্রছাত্রী পুরোটা, নাকি? সবাই হলো লক্ষ্মী। কারা লক্ষ্মী? সবাই লক্ষ্মী। দেখ তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি? 2πr/h, মানে এইটা, আর দুটা বৃত্তের ক্ষেত্রফল, এটা বৃত্তের ক্ষেত্রফল, এটাও বৃত্তের ক্ষেত্রফল। তাহলে চলো পাই আর 2πr। সবটি থেকে কমন আসবে কি? 2πr, 2πr, তিনটেই কমন আসবে। দেখ 2πr মিলছে, এখানে 2πr মিলছে, তাহলে 2πr কমন। তাহলে পড়ে থাকলো কত? 8 প্লাস, মানে আর তো একটা কমন নিয়েছি, তাহলে একটা থাকলো। তাহলে এটা হলো কি? বর্গ একক। তাহলে একবার এটাই সূত্র বলবো যে চোঙের সমতলের ক্ষেত্রফল কি? 2πr ইন্টু 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 বলবো, ইন্টু h প্লাস r। বুঝা গেল? তাহলে বল আয়তনের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল। তাহলে এই তিনটা সূত্র কমপ্লিট। দেখ যখন, এবার দেখ, আচ্ছা বল তো, ওর ভিতরে আমি জল রাখবো, কিসের সূত্র ফেলবো? এবার ওটা তৈরি করব কিসের? বক্রতল বা পার্শ্বতল। বা চারো সাইডে আমি রং করবো, তাহলে কিসের সূত্র ফেলবো? চারো সাইড রং করবো মানে কি? বক্রতলের সূত্র বা পার্শ্বতল। স্যার পার্শ্বতলের সূত্র ফেল কি? পার্শ্বতল আর বক্রতলের ক্ষেত্রফল সূত্র হলো একই, 2πr/h। একটু মনে রেখে দিবি, পার্শ্বতল আর বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr/h। আর লিখে দিচ্ছি না, বুঝা গেল? তিনটা সূত্র, আরো কয়েকটা সূত্র আছে। হ্যাঁ, একটা ড্রাম তৈরি করছে, ড্রামও তো চোঙের মতন হয়, তো ড্রাম তৈরি করছে, তো ড্রামটা তৈরি করতে গেলে মানে কি ওপরে নিচ সবই বানাতে হবে ড্রাম তৈরি করলে, নাহলে কি পাইপ যদি হয় তাহলে তাই দুটো সাইড ফাঁকা থাকবে, বেশিরভাগ বক্রতলটা পড়বে পাইপের মধ্যে পড়ে, ঠিক আছে? আর ড্রাম তৈরি করা বা একটা বালতি বা তৈরি করা, তাহলে কি সূত্র পড়বে? সমতলের ক্ষেত্রফল। মানে ওপরে বানাতে হবে, নিচেও বানাতে হবে, চারো সাইডে বানাতে হবে, ওই টাইপের হলো বেশিরভাগ চোঙ আকৃতি। একটু ক্লিয়ার না ক্লিয়ার না? বা কাচের বম গুলো হয় না, এগুলো চোঙের মতন, ওটাও হতে পারে, হতে পারে তো। তাহলে এইভাবে যেটা যেটা বানাতে বলবে সেভাবে সেই সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে? একের গুলো পাশে ছবি দেখতে পাচ্ছিস তো সবাই চোঙের? আমার মতনই তো আছে, আমার সাথে একটু সুন্দর আছে, তাই তো? কোনো সমস্যা? সমস্যা হলে বলবি, একদম যেটা সমস্যা হবে। তো প্রথমে অঙ্ক একের গুলো দেখ, পাশে চিত্রে ঘনবস্তুটি দেখি এবং নিচের প্রশ্নগুলি উত্তর করে। খুবই সোজা। প্রথমেটা কি আছে? ছবিটির ঘনবস্তুটি ড্যাশটি তল, কয়টা তল? তিনটি তল।
তারপরে দেখ, ছবিটির ঘনবস্তির ড্যাশটি বক্রতল আর কয়টি সমতল? কোনো কনফিউজ আছে কি? তাহলে কি হয়ে গেল? 2 নম্বর কি, আমার বাড়ির কি 5টি ঘনবস্তির নাম লিখি যাদের আকার নম্বর দিতে যাচ্ছ। বল 5টা নাম। অনেকটা আছে, 5টা 7টা যত দিতে পারি। বুঝা গেল? হ্যাঁ, তাহলে আমরা আমরা প্রত্যেকে বুঝলাম তো কি জিনিস, চোঙগুলো কি নাকি? না হলে এবার বলবে 5টা লম্ববৃত্তাকার চোঙের নাম লেখো, তো যারা জানে না তারা লিখে দেবে। এটা খালু, এটা আলু নাকি, এটা হলো পেঁয়াজ, এটা রসুন, এটা লঙ্কা। বাড়ির ভিতরে এগুলো তো রাখা থাকে বেশিরভাগ, তারা জানে না, তারা ওইভাবেই লিখবে, তাই তো? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোই লিখিস, কিন্তু ভবিষ্যতে আলু পেঁয়াজ রসুন লঙ্কা লিখতে চাস না, ঠিক আছে? চল তারপর চলে আয়। না বুঝলে এরকমই লিখবে। যেমন যখন ছোট ছিলাম, শোন এটা বলে দিই একটা। ছোট ছিলাম তখন বলেছিল ধনী কাকে বলে, বাংলায় থাকে না, একটা ছেলেকে ধরেছে, ও বলছিল সুন্দর করে নিজের ওটা হাত করলো যে যাদের টাকা পয়সা ধন দৌলত আছে তাকে ধনী বলে। আমরা চলে যাই পিছনে হাসতে হাসতে মরে যাই। তুই তো জানি না ধনী বাংলা ব্যাকরণের মধ্যে পড়ছে, এটাও ধারণা নেই। ধনী মানে যাদের টাকা পয়সা ধন দৌলত আছে তাদের ধনী। বুঝতে পারছিস? তা আমরা তো সবাই জানি। এবারে এত আমরা হাসলাম তো ছেলেটা বাসারি আর স্কুল আসেনি। যাই হোক, আমরা তখন অনেক করে হেসে দিয়েছি কিনা তো অনেক, মানে ওর স্কুল লাইফটাই ওর বরবাদ গেছে, মাধ্যমিকও দেয়নি বাসারি। বিশাল শরম করে। তো যে শরম করবে সে কিন্তু বরবাদই হবে। ওরকম কিছু কোশ্চিন আছে যে শরম করবো ওটা না, কোশ্চিন থাকলে তুই জিজ্ঞেস কর, এখান থেকে কোনো যে কোনো সমস্যা হলে তুই জিজ্ঞেস কর, ঠিক আছে? শরম করে লাভ নেই, কারণ শিখতে এসে শরম করে লাভ নেই। আর কেউ বাড়ি খেতে গেলেও শরম করে লাভ নেই, খেতে গেলে মন করে খাবো, বুঝলে না? বুঝতে পারছিস? হ্যাঁ, খেতে বলছে জল তোকে বসে দিয়েছি, খাবি না, শরম লাগে? হ্যাঁ শরম লাগে, খেয়ে নে, ভুক লাগে। হুম। 3 নম্বর অঙ্ক পর দেখি একবার। যাই হোক, এগুলো অঙ্ক করতে করতে শিখে নেবো, তাই তো? কি বলেছে, একটা স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত মানে দুটো সাইডে কি আছে, ঢাকনাই আছে, একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 মানে 2800 কত 16 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত? তো উচ্চতা কিন্তু বলেনি, তাই তো? ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিয়েছে, উচ্চতা যেহেতু বলেনি, কি ধরি ড্রামটির উচ্চতা হলো এইচ। ধরতে পারিস না? পারিস না? তাহলে লিখে দেবো কত নম্বর, 3 নম্বর। ধরি ড্রামটির উচ্চতা হলো এইচ। হুম হুম হুম, ঠিক। তাহলে ড্রামটির ব্যাসার্ধ দৈর্ঘ্য এইচ। দেখ ব্যাসার্ধ দেখ, বইয়ে বলে দিয়েছে কিসের দৈর্ঘ্য, ব্যাস না ব্যাসার্ধ বলেছে? আচ্ছা বল, ব্যাস বড় না ব্যাসার্ধ বড়? ব্যাস বড়। নামটা দেখ ছোট, কিন্তু কাজ বড়, ওই জন্য বলে খুলনা পেশার আওয়াজ বেশি আর 500 টাকা নয় আওয়াজ কম। বোঝা গেল? তাহলে এইভাবে মনে থাকবে না থাকবে না? তাহলে ব্যাস এটা আমি তৈরি করেছি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি 28/2। খুলনা পেশা মানে বলে না চোরের মায়ের গলার জোর। দেখ আমি বইয়ে আছে ব্যাস, কিন্তু আমি করে দিয়েছি কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করে দিলাম, ব্যাসার্ধকে কি বলবো আর, ঠিক আছে? তাহলে আর সমান হচ্ছে কত, এরকম।
ড্রামটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর সমান 28/2। কারণ ব্যাসকে কি বলা হয় জানিস? ব্যাসকে বলা হয় 2r বলা হয়। 2r সমান কত বই আছে? 28। তাহলে আর সমান কত হবে? আর 2r কে বলা হয় কি? ব্যাস। কি বলা হয়? ব্যাস। আর কে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো। তাহলে আর সমান কত হবে? 28/2। ওটা একবারে করে দিয়েছি। তাহলে কত হলো? 14। ক্লিয়ার এইটুকুটা? বুঝিয়েছি, আবার বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আর সমান হচ্ছে 28/, যেগুলো বুঝিয়েছি সবই কাজে লাগবে। ঠিক আছে? কিন্তু এখন তোরাকে নতুন করে শেখাচ্ছি। কেন? অনেকেও ভুলে গেছিস, ওই জন্য। তাই তো? আমাদের ভুললা মাথা, একটু ভুলে গেছি। সকালে কি খেয়েছি ভুলে গেছি। তোর 1 মাসের পড়া কেন কেন মনে থাকো নাকি? তেমন ভাবে অঙ্ক কর যেন অঙ্ক করতে করতে এখানেই করা হয়ে যায়। ঠিক আছে? তো ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধ তাহলে হয়ে গেল 28/2 সমান কত সেমি দেবো? একবারে করে দিই, 14। 28কে 2 দিয়ে ভাগ করলে 14 পাবো তো? 14 সেমি। এবার ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে, তাই তো? আচ্ছা দেখ, ড্রামটা তৈরি করেছে মানে কি? চারো সাইডটা তৈরি করেছে, আবার ঢাকনা সমেত বলেছে মানে নিচেও তৈরি করেছে, ওপরেও তৈরি করেছে। কিসের সূত্র পড়তে পারি বল? বুঝতে পারছিস না? পারিস না বল? এই রেসপন্স নেই। বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছিস কি? দেখ, ঢাকনাও তৈরি করেছে মানে বক্রতলও তৈরি করেছে, নিচ তৈরি করেছে, ওপরও তৈরি করেছে। তাহলে বুঝতে পারছিস নিশ্চয় সমগ্র তলের সূত্র ফেলেছে নাকি? তাহলে লিখে দেবো তাহলে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু আর, তাই তো? বর্গ সেমি। থাক, দিয়ে দিলাম একবার। তাহলে এটা কি পেলাম আমি? সমতলের ক্ষেত্রফল। বুঝতে পারলি কি সমতলের সূত্রটা কেন কেন বসালাম? হুম, হ্যাঁ, ঢাকনা সমেত আছে। তাহলে এখানে বসিয়ে দেবো 2 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? 14। বসিয়ে দেবো 14, তাই তো? 8 প্লাস আর এর মান 14। চল যা, আর এর মান কত? 14। এটা কি? বর্গ সেমি। চল যা। এইচ এর মান কত? এইচ থাকলো, এইচ এর মান তো নেই, আর এর মান 14। এইটুকু ক্লিয়ার হয়েছে সবারই? কারো কোনো সমস্যা? তো দেখ, এটার সঙ্গে এটা কাটলে কত হবে? 7 দুগুণা 14। তাহলে দেখ, ছোট ছোট গুণ করলে তো 2 দুগুণা 4, 4-এর সঙ্গে যদি 2 গুণ করলে 4 দুগুণা 8, 2 দুগুণা 4 পেলাম তো? 4-এর সঙ্গে 2 গুণ হলে 4 দুগুণা 8, আর 4 দুগুণা 8, তার মানে 4/88। বুঝতে পারছিস? ওটা আমি ছোট ছোট গুণ করলাম। তাহলে পড়ে থাকলো কত? এইচ প্লাস কত? 14 বর্গ সেমি। প্রথমে তুই একক লিখতে পারিস, প্রথম এটা। ঠিক আছে? এইটাতে একক লিখতে পারো, বাকিতে কিন্তু সেমি। বাকিটাকে সেমি মান বসিয়ে দিলে সেমি। ঠিক আছে? এটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে ক্লিয়ার? এবার দেখ, এটা কি পেলাম আমি? সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম। তাহলে বইয়ে বলে দিয়েছে কত? সমগ্রতলের ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে। তার মানে যেটা সমগ্রতলের ক্ষেত্রফল ওটাই তো চাদরটা লেগেছে। তাহলে শর্তানুসারে 88 ইন্টু 1 প্লাস 14, এটা সমানই কত হয়েছে? 2816। বল, বুঝতে পেরেছিস? এটা যেটা পেলাম এটা কি সমতলের ক্ষেত্রফল? বইয়ে যেটা দেওয়া আছে এটা এটা কি সমতলের ক্ষেত্রফলই তো? তাহলে এটা সমানই এটা। বল। দেখ, ঢাকনা সমেত দেখ, যেটা তৈরি করছে চারো সাইডটা ওটাও চাদর, আর ঢাকনারে তৈরি করে ওটা কি লোহা থেকে তৈরি করে, ওটা জিনিস থেকেই থাকবে। প্লাস্টিকের যেমন ডোলগুলো থাকে, তো নিচেরটা প্লাস্টিক, ও চারো সাইডটা হতো প্লাস্টিক, তাহলে পুরোটাই কি চাদর না? একই জিনিস দিয়েই তৈরি করছে চারো সাইডটা। তার মানে কি সমতলের ক্ষেত্রফল বললো। ঢাকনা সমেত বলেছে, প্রথমেই তো বলে দিয়েছে পাতলা চাদর দিয়ে তৈরি করা ঢাকনা সমেত, তাহলে ঢাকনাটাও চাদর দিয়ে তৈরি করছে, তাহলে পুরোটাই বোঝা গেল। তাহলে কি হলো? এটুকু। তাহলে এইচ প্লাস কত? 14 সমান কত হচ্ছে? 2816/88।
অষ্টআশিতে 11 দিয়ে যাবে নাকি? যাবে না, যাবে না? ওপরেটা দেখবে 11 দিয়ে যাবে না। তোদের একটা প্রসেস শিখেছিলাম, একটা ছেড়ে ছেড়ে যোগ যোগ করবো, শিখেছিলাম। তো দেখ আবার বলছি, এই দুটা যোগ করলে কত হয়? 3। একটা পর ছেড়ে ছেড়ে যোগ করবো মনে মনে, ঠিক আছে? আর 8 আর 16 যোগ করলে এই তো খানিক কিছু বলছিস। আমি এসছি 9:30, 9:40, 9:40। হ্যাঁ বলে পড়াইনি, এখন খাতা দেখাচ্ছিলাম, আমাদের পরীক্ষা নিয়েছিলাম, ফের আবার ঝগড়া লেগে দিবে। চল তাহলে দেখ, একটা পর ছেড়ে ছেড়ে যোগের কথা বললাম, তাই তো? 3 আর এই দুটা যোগ করলে যোগ বিয়োগ করব, শূন্য হলে যাবে 11 দিয়ে। আর একটা কি বলেছিলাম, বিয়োগ ফল যদি 11 আসে, বাদ দিলে কত হয়? তার মানে ওপরটাও 11 দিয়ে ভাগ যাবে। আমি বলেছিলাম কি, একটার পর ছেড়ে ছেড়ে যোগ করব, এটার পর ছেড়ে যোগ করলাম, তারপর ছেড়ে যোগ করব নাকি? আবার নিচেটাও, এই নিচের একটার পর ছেড়ে ছেড়ে দেবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে যদি 0 হয় তাহলে 11 দিয়ে যাবে, নইলে 11 হয় তাও 11 দিয়ে যাবে। 11 অথবা মানে বিয়োগ ফলটা 11 অথবা কত হতে হবে? 0 হতে হবে। ক্লিয়ার? তোরা যদি না বুঝতে পারিস, বুঝতে পেরেছিস না পারিস নি বল? আশা করছি পেরে গেছিস। চল, আর নাহলে তো 11 দিয়ে কেটে দেবো, 8 8 11 88, তার মানে এটা পুরো 11 দিয়ে যাবে। তো 11 2 না 22, তাহলে 22 বসে দিলাম। 28 থেকে 22 বাদ কত হয়? এটা মনে মনে 22 বসাবো, তাহলে কত? 6। 6 আর 1 61। তা 5 11 55, 6 11 66, 66 বেশি হয়ে যাচ্ছে না? আমি পেয়েছি কত? 61। তা 5 11 55, 61 থেকে 55 বাদ 6, 6 উপর থেকে আবার নেমে গেল কত? 6, 6 11 66, গেল 11 দিয়ে। এবার 8 দিয়ে চলে যাবে 8 দিয়ে ডাইরেক্ট। আর 3 8 25 থেকে 24 বাদ, 25 থেকে কত বাদ? 24 বাদে 1, 1 আর 6 16, তা 8 2 16। তাহলে h প্লাস 14 সমান কত পেলাম? 32। তাহলে h সমান কত পাবো? 32। আর এটা